প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে এমন একজন স্বৈরাচার সরকার। সে যদি আরও 5 বছর বাংলার জমিনে ক্ষমতায় টিকে থাকতো তাহলে আরও অনেক মানুষের প্রাণ চলে যেত। বিনা অপরাধে হাজার হাজার স্কুল শিক্ষার্থীদের প্রাণ নিয়ে নিত। সে গত 16 বছর ধরে ক্ষমতায় ছিল। এই 16 বছর ধরে কয়েকশো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তার বিরুদ্ধে আরও নানান অভিযোগ রয়েছে যেগুলো সে পদত্যাগ করার আগে বলেনি। গত 16 বছর ধরে সে অবৈধভাবে ক্ষমতায় টিকে রয়েছে। এই 16 বছরে বাংলার মানুষের উপর অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতনও করেছে। বিনা অপরাধে মানুষকে জেলে নিয়েছে, বিভিন্ন আলেম উলামাকে বিভিন্ন কারাদণ্ডে ঢুকিয়েছে সামান্য অপরাধের কারণে। বাংলার মানুষ তার উপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছে। আজ আমরা আলোচনা করব আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় আসলো এবং সে বিদেশে কত হাজার কোটি টাকা পাচার করেছে। তার বাবা কেন তাকে এই ক্ষমতায় বসিয়ে দিয়ে গিয়েছিলেন। শেখ হাসিনা সরকার 2009 সালের শেষের দিকে ক্ষমতায় আসে। সে যখন ক্ষমতায় আসে তখন বিএনপি সরকারের পতন ঘটে, অর্থাৎ খালেদা জিয়াকে বাংলার মানুষ সরকার থেকে নামিয়ে ফেলেন। পরে তারা ভোটে নির্বাচিত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসান। মানুষ কিন্তু এই ক্ষমতায় বসানো তাদের জন্য যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে দেশটা সে ঠিকঠাক মতো চালাচ্ছিল। প্রথম 2 বছর যখন পেরিয়ে গিয়েছিল তখন হঠাৎ করে তার নামে নানান ধরনের অভিযোগ উঠতে দেখা যায়। তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন গরিব অসহায় মানুষ তার কাছে বিভিন্ন সহায়তা চাওয়ার জন্য গেলে তিনি প্রথম 2-1 জনকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। পরে যখন দেখতেন মানুষে ভর্তি হয়ে গেছে তখন তিনি তাদেরকে আর কোনো টাকা পয়সা দিতেন না, অর্থাৎ কোনো কিছু দিয়ে সাহায্য করতেন না। তখন দেশে বেশিরভাগ কৃষি কাজ হতো এবং কৃষি কাজ করার পাশাপাশি মানুষ তাদের জীবনযাপন চালাতো। এরপর থেকেই তিনি আস্তে আস্তে সব কিছুর দাম বাড়িয়ে দিতে থাকেন। ওটা যেখানে চাউলের কেজি ছিল 20 টাকা সেখানে তিনি 22 টাকা করে দিচ্ছেন। এর কিছুদিন পর তিনি সব কিছুর দাম আরও বৃদ্ধি করতে থাকেন, যেটি আগে সামর্থ্য থাকলেও কিন্তু এখন সাধারণ মানুষ কিনে খেতে পারত না। আস্তে আস্তে আওয়ামী লীগ সরকারের উপর মানুষ ক্ষিপ্ত হতে থাকে। কয়েকজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের কাছে গিয়ে অভিযোগ করলে তারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয় নিয়ে আলোচনা করেন তখন তিনি তাদেরকে এ ব্যাপারে বিভিন্ন হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে তিনি তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেন। যখন দেশের অর্থনৈতিক অবস্থা শূন্য ছিল তখনও, যেখানে অর্থনৈতিক অবস্থা আগে প্রতি মাসে 100 কোটি টাকা ছিল, শেখ হাসিনার আমলে আস্তে আস্তে তা কমতে থাকে এবং কখনো বাড়তো বাংলাদেশে, কখনো কমতো। বাংলাদেশ শুধু কৃষি প্রবাসীর উপর নির্ভরশীল ছিল, এছাড়া বাংলাদেশের কোনো অর্থনৈতিক অবস্থা ছিল না। এরপর থেকেই ঢাকার বিভিন্ন স্থানে এবং মুড়ে মুড়ে গার্মেন্টসের আবির্ভাব ঘটে। যখন গার্মেন্টসের আবির্ভাব ঘটে তখনও মানুষ অনেক কিছু জানতো না। দেশের শিক্ষার হার ততটা উন্নত ছিল না। দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে নিম্নমানের, যেখানে কোনোভাবেই কোনো ঘরের ছেলে টেনে 1 থেকে 5 পাশ করার পর আর কোনোভাবেই সে স্কুল কিংবা কলেজে ভর্তি হতে পারতো না। এর কারণ হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা তখনও নিম্নমানের। এরপর থেকেই শেখ হাসিনা সরকার আস্তে আস্তে দেশ উন্নত করার কাজে লেগে পড়েন। তিনি যখন দেশ উন্নত করতে থাকেন তখন তিনি বিভিন্ন বাধার সম্মুখীন হন। যেমন শিক্ষামন্ত্রী প্রথমে নাহিদকে তিনি নিয়োগ দেন, এরপর তিনি প্রতিটা জেলায় এমপি হিসাবে নিয়োগ দেন। এরপর থেকেই আস্তে আস্তে বাংলাদেশ উন্নত হতে থাকে। এভাবেই কেটে যায় আরও 4 থেকে 5 বছর। এই 4-5 বছরে নির্বাচন চলে আসে। এবার নির্বাচন হবে। নির্বাচনে বাংলার অনেক মানুষ তাকে ভোট দিতে চেয়েছিল না। বাংলার মানুষ চেয়েছিল নির্ক্ষমতা থেকে তাকে নামাতে। তার বিরুদ্ধে মিছিল করেছিল। যারা তার বিরুদ্ধে মিছিল করেছিল তাদেরকে শেখ হাসিনা সরকার প্রকাশ্যে ধরে ধরে গোপন করে রাখতেন এবং জেলে ঢুকাতেন। সেখানেই তাদেরকে রাখা হয়েছিল।
এবং মানুষ চেয়েছিল যে তাকে আর ভোট না দেওয়ার জন্য। এরপর তিনি প্রতীক নৌকা হিসাবে নির্বাচিত হন। এটা জানা গেছে যে যারা নৌকায় ভোট দিতে অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থী তাদেরকে টাকা দেওয়া হতো। মানুষ টাকার লোভে পড়ে তখন শেখ হাসিনাকে ভোট দিতে বাধ্য হয়। কিন্তু যারা এই বিষয়ে শেখ হাসিনাকে বিভিন্ন ফাঁদ বুঝতে পেরেছিল, অর্থাৎ যারা তখন শেখ হাসিনার বিরুদ্ধে কোনো সমাবেশ ডাকত কিংবা কোনো মিছিল করত, তখন তাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যেত এবং দীর্ঘ কয়েকদিন জেলে থাকার পর তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। মানুষ অন্য প্রতীকে ভোট দিত, সেখানে চলে যেত নৌকা প্রতীকে। এরপর সে জয়লাভ করে। জয়লাভ করার পর সে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় জায়গায় তাদের সংগঠন করা হয়। নেতারা বাংলার মানুষের উপর নির্যাতন করতে শুরু করেন। সরকারিভাবে যদি কোনো ছাল কিংবা টাকা পয়সা চলে আসে, সেগুলো 50% রেখে 50% সেই মানুষকে দিতেন, অর্থাৎ যার নামে এই টাকাগুলা এসেছিল তার নামে। এরকমভাবে দুর্নীতি বিভিন্ন জায়গায় সুদ ঘুষ গড়ে ওঠে। ওটাকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের পা আরও মজবুত হতে থাকে। তার পাশে যেমন ওবায়দুল কাদের এবং আরও বিভিন্ন এমপিরা এবং মন্ত্রীরা পাশে ছিলেন। যে কোনো প্রয়োজন কিংবা বিপদ হলেই শেখ হাসিনা সরকার তাদের সাথে আলোচনা করতেন এবং বিভিন্ন উন্নয়ন করা প্রয়োজন সেখানে তারা টাকা নিয়ে নিম্নমানের উন্নয়ন করতেন। বেশিরভাগই টাকা তারা নিয়ে নিতেন। সেই এমপিরা তখন তার বিরুদ্ধে বিভিন্ন আলেম উলামার কথা বলতেন এবং বিভিন্ন আলেম উলামাদেরকে বিনা অপরাধে জেল দিয়ে দিতেন। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার বিরুদ্ধে সঠিক তথ্য দেওয়ার কারণে তাকে জেলে প্রেরণ করা হয়। ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি হক কথা বলার কারণে উনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। শুধু তাই না, মামুনুল হক এবং আরও অনেক আলেম উলামা রয়েছেন যারা ওয়াজের মাঠে বিভিন্ন শ্রোতাদের সামনে হক কথা এবং সঠিক কথা তার সব অপকর্ম বলতে শুরু করেন। তারা এক পর্যায়ে সবাই যা বলেন এই সবই সত্য কথা। দেশে পালিয়ে যেতে অন্য দেশে বাধ্য হন, কেননা তারা এই দেশে থাকলে তাদেরকে পুলিশ এসে দাওয়া করত। তখন খালেদা জিয়া এবং খালেদা জিয়ার ছেলে অনেক কষ্টে নির্বাচনে জয়লাভ করতে পারেনি। তারা বাংলাদেশের অবস্থান করছিল। পরে খালেদা জিয়াকে শেখ হাসিনা সরকার জেলের ভিতর প্রেরণ করেন এবং তারেক জিয়া তখনও লন্ডনে ছিলেন। খালেদা জিয়া যখন জেলের ভিতর ঢুকান তখন খালেদা জিয়ার জামিন হয়ে যায় 2 বছর পর। তখন সে মুক্তি পেয়ে যায় এবং সে সেখান থেকেই লন্ডনে চলে যায়। সে দেশে থাকলে তাকে বিভিন্ন পুলিশ এসে দাওয়া করে এবং বিভিন্ন আওয়ামী লীগের নেতারা তাকে হামলা করে। বাইরের দেশ থেকে প্রায় 1000 কোটি টাকা ঋণ নিয়ে আসেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারদেরকে বলেন পদ্মা সেতু করে দেওয়ার জন্য। তারা কিছুটা উন্নতির কাজ চালিয়ে নেয়। ততদিনে দেশে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনও রয়ে গেছে দেশের মানুষের কর্মসংস্থান। আস্তে আস্তে পদ্মা সেতু এবং মেট্রো রেল করে। এবার প্রশ্ন হলো, সে এই পদ্মা সেতুকে কেন্দ্র করে 30,000 কোটি টাকা দিয়ে এই পদ্মা সেতু নির্মাণ করে। ফলে সেখান থেকে প্রায় 20 থেকে 30,000 কোটি টাকা সে বিদেশে পাচার করে নিয়েছে। সে একই কাজটা মেট্রো রেল যখন তৈরি করেছিল তখনও করেছিল। কয়েক হাজার কোটি টাকা নির্মাণ করলেও বাকি সব টাকা সে তার নিজের স্বার্থে ব্যয় করেছে। সেখান থেকেই একজন মানুষ কেনই শ্রম দিয়ে কাজ করবে না। এখনও বাংলাদেশে প্রায় 40 থেকে 50,000 কোটি টাকা বাইরের দেশ থেকে ঋণ নিয়ে আনছে। এটা বাংলার জনগণের উপর রয়েই গেছে। এবার মেট্রো রেল, পদ্মা সেতু এবং বঙ্গোপ টানেল আরও বিভিন্ন সে উন্নয়ন, কলেজ, রাস্তাঘাট উন্নয়ন করেছে। কিন্তু প্রশ্ন হলো, তিনি 1 গুণ উন্নয়ন করলে সেখান থেকে 3 গুণ টাকা নিজের জন্য রেখে দিতেন। উন্নয়ন করার ফলে মানুষ তাকে কিছুটা ভালো পেতে শুরু করে। মানুষ মনে করে যে আওয়ামী লীগ সরকার আমাদের জন্য একটা ভালো কাজ করেছে।
কিন্তু তারা এটা জানে না যে যত টাকায় সে এই কাজটা নির্মাণ করেছে, তত টাকা পাচার করেছে, তত টাকায় আরও 20টি সেতু নির্মাণ করা যেত, 20টি মেট্রো রেল নির্মাণ করা যেত, 30 থেকে 40টি বঙ্গোপ টানেল নির্মাণ করা যেত। এবার বাংলার মানুষের উপর আস্তে আস্তে নির্যাতন শুরু হয়ে যায়, পুলিশের দুর্ব্যবহার শুরু হয়ে যায়, তখন জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এইভাবে কেটে যায় আরও 2 থেকে 3 বছর। এই 2-3 বছরে পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ হয়ে যায়। এবার পদ্মা সেতু উদ্বোধন করেন এবং পদ্মা সেতু উদ্বোধনের পর উত্তরবঙ্গের মানুষ সেখানে আসা যাওয়া করেন, কিন্তু সেখানে প্রশ্ন থেকেই যায়। সেখানে টুলের ভাড়া এত বেশি যে সেটা মানুষের লাগামহীন বাইরে চলে যায়। তারপরও মানুষ লঞ্চে না চড়ে সহজেই বেশি টাকা দিয়ে পদ্মা সেতু পার করছেন। এই কয়েকদিনে পদ্মা সেতু থেকে কোটি কোটি টাকা টুল আসতো। প্রতিদিনই প্রায় পদ্মা সেতু থেকে 2 থেকে 3 কোটি টাকা টুল আসতো। জানা গেছে মেট্রো রেল থেকে প্রতিদিন 3 থেকে 4 কোটি টাকা টুল আসতো। সেই টাকাগুলো তার পকেটে চলে যেত এবং সামান্য টাকা সেখানে ব্যয় খাতে রেখে দিতেন। সেই টাকাগুলো বিভিন্ন ব্যাংকে রেখে দিতেন এবং বিদেশি ব্যাংকগুলোতে সেখানেই পাচার করতেন। টাকাগুলা পড়ে থাকতো। এইভাবে দিন যেতে থাকে, কিন্তু বাংলার মানুষকে কোনোভাবেই ক্ষমতা থেকে তাকে নামাতে পারে না। বিএনপি সরকারও চেয়েছিল তাকে ক্ষমতা থেকে নামাতে, কিন্তু ক্ষমতা থেকে নামাতে পারে না। এতদিনে ভারতের মোদির সঙ্গে এবং ভারতের সঙ্গে বেশ বন্ধুত্ব জমে গিয়েছিল এবং এই বন্ধুত্বকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে পদ্মা সেতুর মাছ ভারতে যেত। বিনিময়ে ভারত থেকে বিভিন্ন পেঁয়াজ, আলু বাংলাদেশে আসতো। মোদি বাংলাদেশে আসতে চেয়েছিলেন। বাংলার মানুষ ক্ষিপ্ত হওয়ায় মোদিকে বাংলাদেশে আসতে নিষেধ করেন। এর জন্য মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব তার বিরুদ্ধে বিভিন্ন হুঙ্কার দেওয়ায় এবং মামুনুল হক এসব বিষয়ে কথা বলায় তাকে রিমান্ডে এবং জেলে নিয়ে যায়। 2 বছর পর জেল থেকে মুক্ত দেওয়া হয়। মৌলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব তার বিরুদ্ধে নানান উপকরণ এবং সঠিক হুঙ্কার দিতে থাকেন। এই হুঙ্কারের ফলে তাকে কয়েক বছর আটক করে রেখেছিল গোয়েন্দা পুলিশ। বিভিন্নভাবে তার জামিন হয়ে যায়। মৌলানা মামুনুল হক সাহেব এখনও কারাদণ্ডে রয়েই গিয়েছিলেন। রফিকুল ইসলাম মাদানী সাহেবের যখন জামিন হয়ে যায়, তখন তাকে একটাই কথা বলা হয়েছিল যে কুরআন হাদিসের বাইরে কোনো কথা বলতে পারবে না। যদি এসব সরকারের বিরুদ্ধে তুমি কথা বলো, তাহলে তোমাকে আবারও গ্রেফতার করে নিয়ে আনা হবে। এরপর থেকেই রফিকুল ইসলাম মাদানী সাহেব বিভিন্ন ওয়াজ মাহফিলে গেলে কুরআন হাদিসের বাইরে সরকারের বিরুদ্ধে কোনো কথাই বলতেন না। 2024 সালে মামুনুল হক সাহেবের মুক্তি দেওয়া হয়। তিনি সেখানে মুক্ত হয়ে যান। এরপর থেকেই হঠাৎ একটা গণমিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করা হয় চাকরি কারা পাবেন। একটা সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ ফুসকে বলে দেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এবং তিনি বলেছিলেন যে কোটা তিনি আরও কঠিন করে দিয়েছিলেন এবং যেখানে ঢাকাতে শুধু কোটা থাকবে, অন্যান্য জেলাতে খুব কমই কোটা থাকবে। সেখানে বাংলার জমিনে সেই যুবকরা মানতে চেয়েছিল না। বক্তব্যটি তার মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং বক্তব্যটি যখন ভাইরাল হয়েছিল তখন সারা দেশ উত্তাল হয়ে পড়ে। আস্তে আস্তে মানুষ তার উপর আরও বেশি ক্ষিপ্ত হতে থাকে। এক পর্যায়ে ছাত্র জনতা, বিএনপির জনতা, আরও বিভিন্ন নেতাকর্মী সহ রাস্তায় নেমে যান। রাস্তায় দীর্ঘ কয়েক দিন মিছিল করেন। এই আন্দোলন চলেছিল দীর্ঘ 1 মাস। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং বর্তমানে তিনি ভারতেই আছেন। ভারত তাকে খুব শীঘ্রই দেশ ছাড়তে বাধ্য করেছিল। তিনি বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করেছিলেন। কোনো দেশই তাকে রাখতে চেয়েছিল না, কেননা সবাই জানে তিনি একজন স্বৈরাচার। তার বিরুদ্ধে নানান অপকর্ম, তার বিরুদ্ধে রয়েছে কয়েকটি মামলা, প্রায় 500 থেকে 600টি মামলা তার বিরুদ্ধে করা হয়েছিল। দেশের লুটপাট, টাকা চুরি এবং বিভিন্ন মানুষের উপর হত্যা, খুন, বিভিন্ন কিছু তার উপর করা হয়েছিল, যার ফলে তিনি 5ই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন।